হেরেছেন, গেরুয়া ঝড়ে ধরাশায়ী হয়েছে জোড়া ফুল, নিজের কেন্দ্রেও পর্যুদস্ত হয়েছেন, তাও পদ ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। অবাধ ভোটে মানুষের রায়ে প্রত্যাখ্যাত হয়েছে তিনি এবং তার দল। এরপরেও কি গণতন্ত্রের রীতিনীতি মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটা আজকে বড় করে উঠছে। জানি আমি স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আসব। কেন এই প্রশ্নটা বড় হয়ে উঠছে? আজকে সাংবাদিক বৈঠক করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেখানে তিনি একেবারে স্পষ্ট এই কথা বলছেন তিনি রাজভবনে কেন যাবেন। তিনবারের মুখ্যমন্ত্রী আজকে যে কথা তিনি বলছেন তাতে তার এই আচরণ কি আদৌ শোভা পায়? ইস্তফায় নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি জনতার রায়কে অপমান করছেন না? যখন এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা জিতেছি হারিনি, কেন পদত্যাগ করতে যাব? বিপুল ভোটে পরাজিত হয়েছেন, জনতার রায় ম্যান্ডেট সম্পূর্ণভাবে বিজেপিকে বেছে নিয়েছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন রাজভবনে যাব, কেন আমি ইস্তফা দেব। শুনুন কি বলেছেন তিনি। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. আমি শুরুতে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ, এই নির্বাচন আমাদের একাধিক নজিরবিহীন ঘটনা সাক্ষী করেছে, কিন্তু এই ঘটনা সমস্ত নজিরবিহীন ঘটনাকে পেছনে ফেলে দিচ্ছে। 93% ভোট, অবাধে উৎসবের মেজাজে মানুষ ভোট দিয়েছেন এবং সেই ভোটে বিজেপিকে মানুষ বেছে নিয়েছেন, তৃণমূলকে প্রত্যাখ্যান করেছেন। যখন জয়যুক্ত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে মানুষের রায়, মানুষকে ধন্যবাদ। আবার সেই জনগণের রায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করছেন, তিনি বলছেন যে আমি কেন যাব রাজভবনে, কেন আমি পদত্যাগ করব। নির্লজ্জতার একটা চূড়ান্ত সীমা অতিক্রম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্লজ্জতার যে সীমা উনি অতিক্রম করেছেন, ভারতবর্ষে তার ব্যতিক্রমী অবস্থান। তুমি ভাবো, তিনবারের মুখ্যমন্ত্রী, তাকে তিনি পরাজয় স্বীকার করে নিতে পারছেন না। কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র উনি পরাজিত হয়েছেন। আমি শুধু তোমায় বলছি, 30টা রাজবংশী কমিউনিটির আসনের মধ্যে 29টাতে হেরেছেন। আপনি মতুয়াদের কাছে হেরেছেন, আপনি তফসিলি ট্রাইবাল সিটগুলোতে সবগুলোতে হেরেছেন, তফসিলি উপজাতির সিটগুলোতে হেরেছেন, আপনি নিজে হেরেছেন। বিপুল পরিমাণে পরাজয়ের পর আপনি সংসদীয় ব্যবস্থাটাকে অবজ্ঞা করছেন। আপনি 93% মানুষ যারা রৌদ্রে জলে দাঁড়িয়ে ভোট দিয়েছে তাদেরকে অপমান করছেন। আপনি সাধারণ মানুষকে অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে সাধারণ মানুষ ভোট দিয়েছে, লাইনে দাঁড়িয়ে দীর্ঘদিন পরে নিরাপত্তা সহকারে স্বাধীনভাবে ভোট দিয়েছে, যাদেরকে আপনি দিনের পর দিন আটকে রাখতেন, শাহজাহান বাহিনী দিয়ে, শওকত বাহিনী দিয়ে, জাহাঙ্গীর বাহিনী দিয়ে যাদেরকে ভোট আটকে রাখতেন, তারা আজকে স্বাধীনভাবে যখন ভোট দিয়ে আপনাকে পরাজিত করেছে, আপনি যখন পরাজিত হয়েছেন তখন সংসদীয় ব্যবস্থার সামান্যতম শিষ্টাচার আপনি মানছেন না। আপনার দল পরাজিত হয়েছে, আপনি হেরে গেছেন, অথচ আপনি বলছেন আমি পদত্যাগ করব না। এটা নির্লজ্জতার চূড়ান্ত নিদর্শন। তিনবারের মুখ্যমন্ত্রী, তিনি পদত্যাগ করব না বলছেন। ক্ষমতা 2 দিন থাকবেন আপনি, 7 তারিখের পরে আপনি অটোমেটিক্যালি ওই পদ থেকে সরে যেতে হবে আপনাকে, কারণ 7 তারিখ পর্যন্ত বিধানসভার মেয়াদ আছে। 7 তারিখের পরে ওই মেয়াদ আপনার শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাবেন এবং 8 তারিখে নতুন সরকার তৈরি হবে। কিন্তু তার আগে যে ব্যতিক্রমী আপনি অবস্থান রাখতে চাইছেন, যেটা নজিরবিহীন, নির্লজ্জতার চূড়ান্ত অবস্থান, আপনাকে কিন্তু সাধারণ মানুষ, 93% মানুষ যারা ভোট দিয়েছে, সরকার পরিবর্তন করেছে, তারা কিন্তু নবান্ন থেকে টেনে ইসরে কিন্তু আপনাকে নামাবে। দীর্ঘদিনের জন্য আপনি কিন্তু কলঙ্ক তৈরি করছেন, আপনার দলের জন্য আপনি কলঙ্ক তৈরি করছেন, আপনি দেশের জন্য, গণতন্ত্রের জন্য কিন্তু আপনি কলঙ্কজনক অধ্যায় তৈরি করছেন। ইমিডিয়েটলি আপনি এবার রিথিঙ্ক করুন।
এবং পরাজয় স্বীকার করে না, আমি বলছি 2011 সালে দর্শকদের মনে থাকবে যে একেবারে বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার সরকারকে পরাজিত করে প্রথমবার ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম যেটা দেখা গেছিল সেটা হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য রাজভবনে গিয়ে পদত্যাগ করেছিলেন এবং এটাই প্রত্যাশিত, এটাই নিয়ম। আমার শুধু এইখানে খুব দ্রুত নজরুলদার কাছে আসবো। আমি বলছি একেবারে এটা তো হওয়া উচিত যে মানুষের রায়ে যখন আপনি প্রত্যাখ্যাত হয়েছেন, করজোড়ে মানুষের রায়কে মাথা পেতে নেবেন এবং বলবেন যে মূল্যায়ন করে দেখবো যে আমাদের ভুলটা কেন হলো, কেন আমাদের মানুষ অস্বীকার করলো। তা না করে নজরুলদা আপনি বলছেন আমি ইস্তফা কেন দেব। আমি বলবো, হ্যাঁ প্লিজ। দেখুন, মমতা ব্যানার্জির ইস্তফা দিচ্ছেন না তার নিয়ে আলোচনা কোনো দরকারই নেই। কারণ মমতা ব্যানার্জি ইস্তফা দিলে রাজ্যপাল তার ইস্তফাটা গ্রহণ করতেন। মমতা ব্যানার্জি ইস্তফা না দিলে মমতা ব্যানার্জিকে পদ থেকে সরিয়ে উনি একটা বিজ্ঞপ্তি জারি করবেন, তারপর পরবর্তী মুখ্যমন্ত্রীকে শপথ দেবেন। যিনি বসাতে পারেন, নিযুক্ত করতে পারেন, তিনি সরাতেও পারেন, সেখান থেকে রিমুভ করতে পারেন, ডিসমিস করতে পারেন। কিচ্ছু দরকার নেই, রাজ্যপাল মমতা ব্যানার্জিকে পদ থেকে সরিয়ে দিয়ে পরবর্তী মুখ্যমন্ত্রী যিনি নির্বাচিত হবেন লিডার তাকে শপথ পড়িয়ে দেবেন। আর আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তুলনা করছেন মমতা ব্যানার্জির, একে বুদ্ধদেব ভট্টাচার্যকে অপমান করা হচ্ছে। তিনি একজন ভদ্রলোক ছিলেন। মমতা ব্যানার্জি কি ভদ্র মহিলা? আপনারা মমতা ব্যানার্জির কাছ থেকে সেই সৌজন্য আশা করেন, ভদ্রতা আশা করেন যেটা বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়েছিলেন। এটা খুবই অন্যায়। কিন্তু আমি এইখানে একবার বিমল শঙ্কর নন্দর কাছে আসতে চাই। বলতে আপনি, আমি জানি না আপনি পুরো প্রেস কনফারেন্সটা দেখেছেন কি না, তিনি বলছেন যে গণতন্ত্রের যে রায়টা আজকে হলো, যেখানে গতকাল একেবারে মুক্ত, মানে আমি বলছি প্রচুর ভোট, অবাধে ভোট দিয়েছেন মানুষ এবং আপনাদের পরবর্তী 5 বছরের জন্য নির্বাচিত করেছেন, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি বিমলদের কাছে যাওয়ার আগে দর্শকদের দেখাবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা ইতিহাসের কালো দিন। আমি এই বিষয়টাতে কি বলেছেন আসবো বিমলদের কাছে, তার আগে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সাংবাদিক বৈঠকে দেখাবো দর্শকদের। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. মানে অবাধ ভোটে যেখানে বিজেপিকে পরবর্তী 5 বছরের জন্য বিমলদা একেবারে বেছে নিচ্ছেন সাধারণ মানুষ, এই রাজ্যের ভোটাররা, এবং সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইতিহাসের কালো দিন। আমি বলছি এই অবাধ ভোটটা, গণতন্ত্রের উৎসবকে যদি ইতিহাসের কালো দিন বলেন, তার জয় পরাজয়কে ইতিহাসের কালো দিন বলেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে দর্শকদের শোনালাম, যেটা বললেন যে আমি কেন রাজভবনে গিয়ে ইস্তফা দেব, গণতন্ত্রের কোন উজ্জ্বল উদাহরণ আপনি রাখলেন? শুভ্র, একটা কথা বলি, আগামী দিনে যারা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে চর্চা করবে, বই লিখবে, নিঃসন্দেহে তারা ভারতীয় ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক এবং কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করবে এই তৃণমূল কংগ্রেসের শাসনকে, বিশেষত শেষ এই 5 বছরের শাসনকে। একটা শাসক এবং সেই দলটা কত নির্লজ্জ হতে পারে, কত অগণতান্ত্রিক হতে পারে এবং কত সংবিধান বিরোধী হতে পারে, এই কথার মাধ্যমে তা প্রমাণিত হয়। নজরুল সাহেবের একটা কথার সঙ্গে আমি একমত, এত আলোচনা না করলেও চলে। ওনার যেদিন টার্ম শেষ, যেদিন শপথ নিয়েছিলেন 5 বছরের শেষ, উনিও চলে যাবেন, নতুন সরকার শপথ নেবে, ওনাকে সে নিয়ে গুরুত্ব দেওয়ার দরকার নেই। বাট দ্য মাইন্ডসেট ইজ ইম্পর্টেন্ট। এখানে দেখে নিতে হবে এই রকম মানসিকতার একজন পলিটিক্যাল লিডার গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে শাসন করেছে। এই রকম মানসিকতার একজন পলিটিক্যাল লিডার এই পশ্চিমবঙ্গকে শাসন করার নামে তছনছ করে দিয়েছে। শুধু তাই নয়, ওই দলের সঙ্গে যাই পাশাপাশি তো 3 জন বসেছিল, তাদের কারোর একটা মাথায় এলো না যে আপনি যেটা বলছেন ভুল বলছেন, আপনি কনস্টিটিউশনটা জানেন না, আপনি কনস্টিটিউশন কিচ্ছু বোঝেন না। আসলে সবাই সব বোঝে, ওই ফিরহাদ হাকিমও বোঝে, ওনার ওই ভাইপিও বোঝে, ডান দিকে ওই যে ভদ্রলোক বসেছিল কি যেন নাম ওর, তা সেও বোঝে।
এখানে যারা আছে ডেরেক ওব্রায়েনও বোঝে, এখানে যে তৃণমূলের প্রতিনিধি প্রদীপ্ত মুখার্জিও বোঝে। আসলে উনি এটার দ্বারা একটা জিনিস তৈরি করতে চাইছেন, উনি এই ধরনের নাটক করে বারবার পার পেয়ে গেছেন, এই ধরনের নাটক করে তিনি ভেবেছেন আবার লাইমলাইটে ফিরে আসবেন। কিন্তু আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, বিজেপির একজন নেতাকর্মী হিসেবে নয়, রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে, স্বৈরাচার কিন্তু কখনো শেষ কথা বলে না। মানুষ স্বৈরাচারীকে ঘৃণা করে। উনি যে স্বৈরাচারী শাসন দেখিয়েছেন, উনি যে সংবিধান পদে পদে লঙ্ঘন করেছেন, আগামী দিনে তিনি মানুষ ওনাকে মনে তো রাখবেই না, আলোচনা করবে এক ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক শাসক হিসেবে, যিনি সংবিধানটাও মানতেন না। উনি ভাবছেন এভাবেই হয়তো উনি আবার মানুষের কাছে সেন্টিমেন্ট তৈরি করে কিছু দয়া খোঁজার চেষ্টা করছেন। মানুষ কিন্তু ওনাকে প্রত্যাখ্যান করেছে, ওনার হাতে পুলিশ নেই, প্রশাসন নেই, কিচ্ছু নেই। মানুষ বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। ভারতীয় জনতা পার্টি নতুন করে বাংলাকে তৈরি করবে, সোনার বাংলা। সেই সোনার বাংলায় সব বিরোধীদের কিন্তু সমান মর্যাদা থাকবে, আমরা কাউকে কিচ্ছু করব না। যা শাস্তি দেওয়ার ওনাকে জনগণ দিয়েছে, আগামী দিনে ইতিহাসও দেবে, জনগণও দেবে। সেই শাস্তি তো মাথা পেতে স্বীকার করতে হবে। হ্যাঁ, জনগণ আমাদের অস্বীকার করেছে, মাথা পেতে জনগণের দেওয়া শাস্তি আমি স্বীকার করছি, এবং সেইখান থেকে আমি ইন্ট্রোস্পেকশন করব আমার এবং আমার দলের কোথায় কোথায় ভুল হয়েছে। এটাই তো আদর্শ আচরণ হওয়া উচিত। কেন সেই পথে হাঁটছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো, তার আগে সিইও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্ট নিয়ে কি বলেছেন একবার দেখুন। মমতা ব্যানার্জি বলছেন উনি পদত্যাগ রেজিগনেশন দেবেন না, পদত্যাগ করবেন না, ওনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, উনি কেন রেজিগনেশন দেবেন? এটা কি হতে পারে? দেখুন, এসব জিনিস আমি কিছু বলতে পারবো না। উনি আছেন অনারেবল চিফ মিনিস্টার, উনি যেটা আছে আইনটা সব জানেন। এতবার উনি তো এমপি ছিলেন, ইউনিয়ন মিনিস্টার ছিলেন, সব ছিলেন। আমার বলা কিছু শোভা দিচ্ছে না যে দেশের সংবিধান যে আছে সুপ্রিম আছে। আমি বিস্মিত হচ্ছি প্রদীপ্ত দা, 84 সাল থেকে যিনি নির্বাচনী রাজনীতিতে রয়েছেন, তিনবারের মুখ্যমন্ত্রী, একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বলছেন যে আমি আবার বলছি যে নির্বাচনের ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে অভিযোগ থাকতে পারে, কিন্তু কেউ আজ পর্যন্ত এইটা তুমি আমাকে দেখাও বলেছে যে আমি হেরেছি কিন্তু আমি ইস্তফা দেবো না, তার কারণ আমি মনে করি আমি মোরালে জিতেছি। আমি এই যে কতগুলো কথা দিয়ে শুরু করলে যে 84 সাল থেকে রাজনীতি করছেন, এতবারের উনি মুখ্যমন্ত্রী, তিনবারের, তিনি বেশ কিছুবার কেন্দ্রীয় মন্ত্রী কাজ করেছেন, বা তিনি বেশ কিছুবার আমাদের সাংসদ হয়েছেন, তার সম্পর্কে একজন পুলিশ আধিকারিক, এখানে প্রাক্তন পুলিশ আধিকারিক যিনি তার সঙ্গে কাজও করেছেন, তার ডাইরেক্ট অথরিটিতে কাজ করেছেন, তাকে অন ক্যামেরা অসভ্য বলে দিতে পারছেন, এটা বাংলার কালচার হতে পারে। মানে যদি কেউ অসভ্য হয়েও যায়, একজন মহিলাকে এভাবে অন ক্যামেরা অসভ্য বলা যায়, এই কালচারটা একজন আইপিএস অফিসার যিনি সাংবিধানিক পদে আছেন, তিনি তখন বলবেন কি? তখন মোরালিটি তিনি দেখবেন না, তিনি দেখবেন সাংবিধানিকভাবে তিনি তো কোনো অন্যায় করেননি। তাহলে মুখ্যমন্ত্রী সাংবিধানিকভাবে কোন অন্যায়টা করেছেন? 164 ধারা, এখানে আমরা 3 জন রাষ্ট্রবিজ্ঞান পড়ার লোক আছি, 4 জন আছেন, বিশ্বনাথ স্যারও আছেন। যদি 164 ধারা অনুযায়ী উনি যদি রিজাইন না করেন, রাজ্যপাল সরিয়ে দেবেন। আমরা তো বলছি পরের কথা, আমি বলছি এই কথাটা, আমি বলছি প্রদীপ্ত দা তুমি বলবে, কিন্তু আমি বলছি কোন এখতিয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন জনগণের রায়ে প্রত্যাখ্যাত হওয়ার পরে যে আমি পদত্যাগ করব না? 12-14 লাখের ভোটের ডিফারেন্স, প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল আপ থেকে শুরু করে ইভেন কংগ্রেসের সিনিয়র লিডাররা প্রত্যেকে এটাকে ভোট চুরি বলছেন, প্রত্যেকে। এবং আমরা মনে করছি, যেটা আমরা গতকালকেও বলেছি, যে কি করে একটা 99%, 98% আমরা সরকারি কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। আমি শেষ করি, আমি তোমার কাছে আসছি, তুমি শেষ করবে, কিন্তু শেষ তো কথা মমতা বন্দ্যোপাধ্যায়কেও করতে হবে। তিনি তো অনন্তকাল হেরে যাবার পরেও ওই মুখ্যমন্ত্রীর পদটা আঁকড়ে থাকবো বলতে পারেন না। এইখানে আমি বলছি এই কথাটার অর্থ কি, যে আমি রাজভবনে কেন যাব, আমি রাজভবনে কেন যাব, আমি ইস্তফা কেন যাব? স্টালিন, আমি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু রাজ্য, সেইখানে স্টালিন একেবারে পরাজয় স্বীকার করেছেন, রাজ্যপালের কাছে গিয়ে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। একাধিক উদাহরণ এই ক্ষেত্রে রয়েছে, সব উদাহরণ রয়েছে। আপনি মুখ্যমন্ত্রীর নামে বলেছেন, মুখ্যমন্ত্রী তো এখন কিছু বলছেন না, আপনি এখন বলছেন। আমি বলিনি, আমি শেষ করিনি, আমার শেষ হয়নি। আমার খুব পরিষ্কার কথা, আপনি বলবেন কি করে বলবো? রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ওই দেখুন আমাকে বলতেই দিচ্ছেন না। আমি তো আমার একটা জায়গায় দাঁড়িয়ে টানতে হবে, আমি তো দাড়ি টানবো, তার জন্য তো তার মধ্যে তো তুমি বলে দিচ্ছ। আমার দাড়ি টানার হিসাব তো খুব পরিষ্কার ছিল, আমাকে একবার সুযোগ দিলে বলতে পারি। প্রদীপ্ত, তুমি তো কথাটা আমি একটু উত্তর দেই না। আমি একটু বলে আমি নজরুল আবার আপনার কাছে আসবো। রবীন্দ্রনাথ ভট্টাচার্য এখনো বলা, 164 ধারা আসেই না, 172 ধারায়, 174 ধারায় পরিষ্কার করে বলে দেওয়া আছে যে ফার্স্ট ডেট অফ, যেটা বিমল বলল, যে ফার্স্ট ডেট অফ মিটিং থেকে বিধানসভা
যেদিন 5 বছর টেনিওর পুরস্কার পূর্ণ করবে সেই দিনের পরে বিধানসভা এক্সিস্ট করবে না, বিধানসভা ডিসলভ হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং বিধানসভা যদি ডিসলভ হয়ে যায়, বিধানসভার থেকেই তো চিফ মিনিস্টার আছে, এখানে তো এখান থেকেই তো, আরে চিফ মিনিস্টার থাকবেই না তো, বিধানসভা না থাকলে চিফ মিনিস্টার থাকবে কোথায়? তাহলে 172 ধারা যদি থাকে তাহলে এখানে অটোমেটিক্যালি গভর্নর জানিয়ে দেবেন, নোটিফাই করে দেবেন, বিধানসভা ডিসলভ হয়ে গেছে, বিধানসভা ডিসলভ হয়ে গেলে অটোমেটিক্যালি চিফ মিনিস্টার চলে যাবেন। উনি অন্য সব পার্টিকে, আমি একটু বলে নিই, অন্য সব পার্টিকে ডাকবেন, উনি তাদেরকে পাঠাবেন যে গভর্নর বিধানসভা ডিসলভ হয়ে গেছে, অটোমেটিক্যালি গভর্নমেন্ট। ব্যাপারটা ওখানে নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদেরকে আমি বলে নিই, তুমি চারটা বলতে দাও রবীন্দ্রনাথ। গভর্নমেন্ট, সুতরাং গভর্নমেন্ট doesn't exist। এই মুহূর্তে নতুন গভর্নমেন্ট তৈরি করবার জন্য উনি যে কটা দল আছে তার মধ্যে তৃণমূল আছে, কংগ্রেস আছে, আইএসএফ আছে, এদিকে বিজেপি আছে, সবাইকে চিঠি পাঠাবে। আপনাদের কাছে মেজরিটি লিস্ট যা আছে আপনি নিয়ে আপনারা আমার কাছে হাজির করুন, ব্যাস হয়ে যাবে। তাহলে এর মধ্যে 164 ধারা হ্যানা তানা, আমি বলছি এটা পুরোটা আসছে না, তারপরে রাজ্যপাল সংবিধান অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া হতে পারে? আমার প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কেন এই হারকে স্বীকার করবেন না? তিনি নিজে কেন এই কথা বলবেন যে আমি কেন রাজভবনে যাব, আমি কেন ইস্তফা দেব? এটা কি জনগণের রায়ের প্রতি অপমান নয়? এটা কি সংবিধানের প্রতি অবমাননা নয়? প্রশ্নটা আমাদের থাকলো। যে কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি জানি না এর কোনো নজির আগে রয়েছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে তিনি কেন যাবেন রাজভবনে, তিনি কেন ইস্তফা দেবেন। বিজেপির কাছে পরাজিত হয়েছেন, কিন্তু তারপরেও ইস্তফায় নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের রীতিনীতিও কি তাহলে মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? 3 বারের তিনি মুখ্যমন্ত্রী, খেয়াল রাখতে হবে। 2011-র পরে 2016 এবং তারপরে 2021, 3 বারের মুখ্যমন্ত্রী আজকে যে আচরণ করছেন সেটা কি আদৌ তার শোভা পায়? এই প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে উঠতে শুরু করেছে। আমি দেখাতে চাইবো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার দর্শকদের জন্য, এবং কি বলেছেন সুকান্ত মজুমদার তার এই মন্তব্যের পাল্টা। দেখুন পরপর। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us, but morally I am telling you that we won the election. মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে উনি জনতার রায়ে পরাজিত হয়েছেন, জনতার রায়ে হেরেছেন। হারকে গণতন্ত্রে মেনে নিতে হয়। 24-এ আমরা 12টা সিট পেয়েছিলাম, আমি রাজ্য সভাপতি ছিলাম। আমি হাত জোর করে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিকে জনগণ ভোট কম দিয়েছে, সেজন্য আমরা 12টা সিট জিতেছি। আর ওরা বেশি ভোট পেয়েছে, তাই বেশি সিট জিতেছে। তো জনতার রায় আমরা মাথা পেতে নিচ্ছি। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টির উচিত সেইভাবে জনতার এই রায়কে মেনে নেওয়া। নচেত এই যে ইভিএম, ইসি, হ্যান ত্যান বলা মানে আপনি বাংলার মানুষকে আরও একবার অপমান করছেন। আর বাংলার মানুষকে যত অপমান করবেন, যত বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষ ততবার আপনার বিরুদ্ধে ভোট দেবে। দেখুন, শপথ বাক্য যেমন পাঠ করান রাজ্যপাল, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য যেমন রাজ্যপাল পাঠ করান, ঠিক সেই রকম ভাবে ইস্তফাটা রাজ্যপালের কাছে গিয়ে রাজভবনে গিয়ে দিতে হয়। নজরুলদার কাছে আসবো। নজরুলদা, একেবারে সেই পথে তিনি হাঁটবেন না, এটা একেবারে স্পষ্ট করে দিচ্ছেন। মানে জনগণের যে রায়, কার্যত সেটাকে কি অস্বীকার করছেন না, অপমান করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, সেই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু আমি আবারও বলছি, যিনি তাকে নিযুক্ত করতে পারেন তিনি তাকে সরাতেও পারেন। রেজিগনেশন দিলে রেজিগনেশন গ্রহণ করবেন, যদি রেজিগনেশন না দেন তো তিনি একটা বিজ্ঞপ্তি জারি করে তাকে সরিয়ে দেবেন, মিটে গেল। তারপরে যাকে শপথ পড়ানোর তাকে পড়াবেন। আমি দুটো কথা এখানে অ্যাড করতে চাই, যে এখানে প্রদীপ্ত আমার ব্যাপারে মমতা ব্যানার্জির প্রভাব যে পড়েছে সেইটা দেখানোর জন্যে আমি দুটো কথা বলবো। প্রথম কথা, প্রদীপ্ত বললেন যে আমি আইপিএস অফিসার, সাংবিধানিক পদে থেকে এরকম কথা বলতে পারি কিনা একজন
যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করবো যে আমি 2014 সালে রিটায়ার করেছি, যদি আজও আইপিএস অফিসার থাকি, প্রাক্তন আইপিএস অফিসার আপনি বলেছেন কিনা আপনার কথা আপনি চেক করে নেন, তাহলে এই কদিন আগে যে আইপিএস অফিসার রিটায়ার করলেন তাকে আপনারা রাজ্যসভায় নিযুক্ত করলেন কি করে? এই হ্যাঁ না, সেটা আইনত, কিন্তু আমি যখন 14 সালে রিটায়ার করেছি, আমি আইপিএস অফিসার এখন নেই, সেটা আপনার জানা উচিত। আচ্ছা, দ্বিতীয়বার যে আপনি আমার মুখে অসভ্য কথাটা বসিয়েছেন, আমি অসভ্য কথা কোথাও ব্যবহার করিনি। আমি কি বলেছি? আমি যেটা বলেছি আবারও বলছি, আমি বলেছি যে আপনারা মমতা ব্যানার্জিকে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তুলনা করছেন, এতে বুদ্ধদেব ভট্টাচার্যের অপমান করা হয়। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য একজন ভদ্রলোক ছিলেন, মমতা ব্যানার্জি কি ভদ্র মহিলা? তা আপনি অসভ্য বের করুন। বাকি দর্শক বন্ধুরা বুঝে নেবেন, কিন্তু আমি ওনার হ্যাঁ, সঙ্গে বুঝে নেবেন, কিন্তু এবার আমি বলি, এটাও বুঝবে এবার বাকি যে আমি আমি বলে দিই। অসভ্য বলিনি, না বলেন, সেটা আমি আপনি এবং মুখে আমার বসিয়েছেন। কথাটা পরিষ্কার আছে, লিগালি কি ঠিক আপনি ভুল সেটাও আমি বলেছিলাম। আমার বক্তব্য খুব পরিষ্কার, আমাদের আলোচনা উনি রেজিগনেশন দেবেন কি দেবেন না সেটা নিয়ে কিন্তু কখনোই ছিল না ওই আলোচনাটার কনটেক্সট। রেজিগনেশন অ্যাজ পার 164 আর্টিকেল, এটা একটা প্রক্রিয়া, সেটা সাংবিধানিক প্রক্রিয়া, কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে যেভাবে ইভিএম তার চার্জ কমে যাচ্ছে, ব্যাটারি পার্সেন্টেজ কমে যাচ্ছে, যেটা হওয়ার কথা ছিল না, যেভাবে ওনাকে ওখানে ঘাট ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ থাকতে পারে, কিন্তু জনগণের রায়কে অস্বীকার করা, এইটা মানে হচ্ছে গণতন্ত্রকে অস্বীকার করা। জয় পরাজয়টা হচ্ছে একেবারে সাধারণ মানুষ তাদের ভোটদান, তার গণতন্ত্রের, তার মতদানের মধ্যে দিয়ে স্বীকার করেছে। কথা বলার জন্য আমাদের মুখের ওপর বসিয়ে দেওয়ার জন্য তাহলে ডাকবেন না প্লিজ। সেটাকে তো স্বীকার করতে হবে। 24 ঘন্টা তো আপনার চ্যানেল চলছে, তার মানে তখন আপনি আমাকে বলতে না দিয়ে প্রত্যেকবার, প্রথমবার করলেন, দ্বিতীয়বারও করছেন, তাহলে তো ডাকার দরকার নেই, তৃণমূলকে ডাকবেন না, অন ক্যামেরা বলছি। যে দলটা থাকুক বা না থাকুক, যতক্ষণ আছে, যতক্ষণ যে আপনাদের মানসিকতা, নিরপেক্ষতার মানসিকতা বেরিয়ে যাচ্ছে, আমি শুধু মনে করিয়ে দেব, আমার বক্তব্যটা তো রাখতে দেবেন, তাহলে তো মানুষের বুঝতে সুবিধা যে তৃণমূলের বক্তব্যটা কি। তৃণমূলের আপনি আপনার সবাই বলুন না, তৃণমূলের বক্তব্য খুব পরিষ্কার, যে রেজিগনেশন নিয়ে এখানে কথার প্রসঙ্গটা যখন উঠেছে, কেউ একটা কি প্রশ্ন করেছেন তার উত্তরে বলছে যে আমি এই হারটাকে, যেভাবে ইলেকশন কমিশন আমাদের সঙ্গে লড়াই করেছে ইভিএম মেশিনের মাধ্যমে, সেটাকে আমি মানতে পারছি না বলে উনি বলার চেষ্টা করেছেন বলে আমার মনে হয়েছে, এবং সেইখানেই আমাদের লড়াইটা, এবং সেটা প্রত্যেকটা বিরোধী দল, আপ, কংগ্রেস, অখিলেশ যাদবের দল, প্রত্যেকটা রাজনৈতিক দল একইভাবে কথা বলছে। তাহলে বিরোধী শক্তি এতজন এই কথাটা যখন বলছে, তখন তার কোনো গুরুত্ব নেই, শুধু গুরুত্ব সাংবিধানিকতা। তাহলে যে আমি শুধু দুটো জিনিস বলবো, আমি শুধু দুটো কথা বলবো, সেটা হচ্ছে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমি শুধু মনে করাবো যে 2011 ক্ষমতায় আসার পর 10 বছর মুখে লিউকোপ্লাস্ট নিয়ে বসে থাকবেন, এটা কে বলেছিলেন? বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না। এই রাজ্যের যিনি বিরোধী দলনেতা ছিলেন, বিদায়ী বিরোধী দলনেতা, 100টার বেশি সভা, সামান্য একটা সভা করতে কলকাতা হাইকোর্টে ছুটে যেতে হচ্ছে। এটা কি বিরোধী পরিসর? রাজনৈতিক দল হিসাবে সবার কথা বলার অধিকার থাকবে, এইটা গণতন্ত্র। সেই গণতন্ত্র যখন নির্বাচনের মধ্য দিয়ে একেবারে প্রত্যাখ্যান করা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারপরেও এই প্রশ্নটা রবীন্দ্রবাবু উঠবে সঙ্গত কারণে, যে কোন এখতিয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এটা বলতে পারেন যে আমি কেন যাব রাজভবনে, আমি কেন ইস্তফা দেব? সংসদীয় গণতন্ত্রের সমস্ত রীতিনীতি উনি লঙ্ঘন করছেন। পশ্চিমবঙ্গের জন্য যেটা কালো দিন, উনি যে কালো দিন কথা বলছেন, আমরা বলছি আমাদের জন্য কালো দিন। যেভাবে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেছেন, তাতে একটা কোনো জায়গায় মানে তৃণমূল কোনোভাবে ম্যানিপুলেট করা, ছাপ্পা করা এসব করতে পারেনি। করেছে বেশ কিছু জায়গায়, ফলতাতে করেছে, আরও কিছু আমার কাছে রিপোর্ট এসছে, তারা বলছেন ঘরের মধ্যে থেকে ভয় দেখিয়েছে প্রিজাইডিং অফিসারকে, এসব হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ওই তো জল জল করে জ্বলছে টিভির মাথার পর, বাঁদিকে 207, 80, এই হচ্ছে রিপোর্ট। এই হচ্ছে গোটা রাজ্য জুড়ে প্রত্যাখ্যান করেছে তৃণমূলকে। সেই প্রত্যাখ্যাত তৃণমূল নিজের হাতটাকে স্বীকার করতে পারে না। মনে পড়ে ছোটবেলা, সেই যার হাতে ব্যাট, সে বলল খেলা শেষ হয়ে গেছে, আমি তাহলে আমাকে হারালে আমি ব্যাট নিয়ে চলে যাব। এই ধরনের মানসিকতা কেউ যদি করে, এবং সেই জায়গা থেকে আমাদের পক্ষে কালো দিন। আপনার কাছে আসছি,
আমি দ্রুত একবার বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বনাথ, মূল প্রশ্ন হচ্ছে যে সৌজন্য, ধরুন গণতান্ত্রিক রীতিনীতি সবই আছে, কিন্তু সবার ওপরে হচ্ছে মানুষের রায়। সেই মানুষের রায়কে আপনি দিনের শেষে অস্বীকার করছেন। তুমি যদি লক্ষ্য করো, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের রায় ছাড়া, মানে উনি যেবার জিতেছিলেন বা জিতেছেন যে কয়বার, একবারও 2001 সালের রায় তিনি মেনেছিলেন? 2006 সালের রায় মেনেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে থাকবেন, যদি হেরে যান সেই রায় কখনোই তিনি মানেননি। বারবার আমরা দেখেছি বিরোধী থাকাকালীনও 2001, 2006-এ তিনি কোনো না কোনো অজুহাত সামনে রেখে তিনি সাইন্টিফিক রিগিং ইত্যাদি কথা, ইভিএম নানা কথা বলেছেন। এমনকি তোমার মনে থাকতে পারে 2019 সালের লোকসভা নির্বাচনে একাধিক কনস্টিটুয়েন্সিতে হারেন, 18টা লোকসভা হারেন। তারপরে তিনি কি বলেছিলেন? বলে উনি ব্যালট পেপার ফিরিয়ে আনবার কথা বলেছিলেন, ইভিএম এ রিগিং এর কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো হাঁটতে জানেন না। মমতা আর ক্ষমতার সমার্থক শব্দ। কিন্তু এখানে আমি তোমায় বলছি যে বিপুল পরিমাণে মানুষ ভোট দিয়েছে, 93% মানুষ, তাদের ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। তারা কিন্তু এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বস্তরের সর্ববর্গের মানুষের ভোট আপনি পাননি। আপনি রাজবংশী কমিউনিটি 30টা আসনের মধ্যে 29টাতে হেরেছেন। আপনি মতুয়া সম্প্রদায়ের প্রায় সবগুলো আসনে আপনি হেরেছেন। আমি বলছি হারতে না জানাটা ভালো, কিন্তু হার স্বীকার করতে না জানা এটা কিন্তু মারাত্মক। বিমলদা, না, এরা মারাত্মক ইমপ্লিকেশন রয়েছে। আপনারা যেটা ধরতে পারছেন, আমি কিন্তু ধরতে পারছি। একজন বিজেপি কর্মী ছেড়ে দিলাম, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। প্রথম কথা, উনি এর দ্বারা একটা বার্তা দিতে চাইছেন যে এরপরে আমি কোনো সাংবিধানিক নিয়মকানুন মানব না, নতুন সরকার হলে ওই রাস্তার রাজনীতিতে ফিরে যাব। আমি ওনাকে স্পষ্ট করে মনে করিয়ে দিচ্ছি, ভারতীয় জনতা পার্টি কমিটেড পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে একজন মায়ের কোল খালি হতে দেব না। যেভাবে আপনারা 2016 থেকে 2014 থেকে এই কাণ্ডটি বিজেপি কর্মীদের করেছেন। কেউ যদি পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত করতে যায়, আইন কাকে বলে আপনাকে আমরা বুঝিয়ে দেবো। এক। দ্বিতীয় কথা, আরেকটা পয়েন্ট আছে, উনি নিজের হাতে সম্ভবত এই দলটাকে ধ্বংস করে দিয়ে যাবেন। তার কারণ 80টা উনি জিতেছেন, 80 জন নিয়ে কিন্তু একটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করা যায়, উনি করতে পারতেন। আমাদের 77টা জিতেছিল, ওনারা অনেক ভাঙিয়ে নিয়েছিলেন, তাও 65টা মানুষ নিয়ে শুভেন্দু অধিকারী এদের ঘুম ছুটিয়ে ছেড়েছিল। ওনারা একটা কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করতে পারতেন, কিন্তু উনি সেটা করবেন না। উনি ডিস্ট্রাকটিভ অপোজিশন হতে চাইবেন, ফলে হবে কি মানুষের ক্রোধ আরো বাড়বে। সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। দ্রুত বিক্রম, তুমি শুনেছো মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য? হ্যাঁ, আমি শুনেছি। আমার তো দেখে এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমি তো ভারতবর্ষে কোনোদিন দেখিনি, বা এরকম ধরনের ঘটনাও কোনোদিন শুনিনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি পদত্যাগ করবেন না। এত বড় নির্লজ্জ আমি তো কোনোদিন মানে চিন্তাই করা যায় না। 2011 সালে আপনাদের মনে থাকবে বুদ্ধদেব ভট্টাচার্য যখন বামপন্থীরা হেরে গিয়েছিলেন, তিনি সেই দিনই পদত্যাগ করেছিলেন। এখানে মুখ্যমন্ত্রী জোর করে বলছেন যে তিনি পদত্যাগ করবেন না। তো এমনিতেও আমি যতদূর জানি 6 তারিখ ইভিনিং হয়ে গেলে বা রাত্রি 12টা হয়ে গেলে ওনার টেনিওর শেষ হয়ে যাবে। এখানে গভর্নর যে কোনো সময়তেই ওনার সরকার ভেঙেও দিতে পারে, এবং নতুন সরকারের জন্য গভর্নর যারা ম্যাক্সিমাম নাম্বার অফ এমএলএ হয়েছে তাদেরকে সরকার গঠনের জন্য বলতেই পারেন। কিন্তু এই ধরনের নির্লজ্জতা, যেটা উনি হার স্বীকার করে হার স্বীকার উনি করতে চাইছেন না, এবং তার থেকেও বড় কথা উনি হয়তো ভেবে রেখে দিয়েছেন যে দেহত্যাগ মানে পদত্যাগ, মানে সারা জীবন যতদিন বাঁচবো ততদিন পদে রয়ে যাব। এই ধরনের যে একটা চিন্তাধারা, এটা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক চিন্তাধারা। এবং আমি মনে করি যে পশ্চিমবাংলার গভর্নরের এখানে অ্যাকশন নেওয়া উচিত। একেবারে, মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে একেবারে স্পষ্টত রাজভবনে কেন যাবেন, তিনি ইস্তফা কেন দেবেন, নিঃসন্দেহে এই প্রশ্নটা তৈরি করে যে গণতন্ত্রের প্রতি ন্যূনতম যে সম্মান, সেটা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে? দেখুন, 24 ঘন্টা সবে হয়েছে যে ভোটের ফলাফল ঘোষণা হয়েছে, তার মধ্যে বিভিন্ন জায়গা থেকে পলিটিক্যাল ভায়োলেন্সের খবর পাওয়া যাচ্ছে। একাধিক জায়গায় পোস্ট পোল ভায়োলেন্সে অন্তত 2 জন বিজেপি কর্মীর খুনের খবর পাওয়া যাচ্ছে। ঠিক কোন জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে এবং এই ঘটনার পেছনে কি কি কারণ রয়েছে, আরো বিস্তারিত আপনাদের সামনে নিয়ে আসবো। অনুষ্ঠান শেষ করব সন্ধ্যে 7টায় বাংলায়। পলিটিক্যাল ভায়োলেন্স কোন জায়গায় কি মাত্রা পেয়েছে এবং কোথায় কোথায় কোন রাজনৈতিক দলের কর্মী খুন হয়েছে দেখাবো। চোখ রাখুন এবিপি আনন্দ।